আসসালামু আলাইকুম। আমি আফিয়ার আলম বাঁধন 2024-25 শিক্ষাবর্ষের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। ওয়েলকাম টু অক্সিগেম। আজকে তোমাদের সাথে আছি তোমাদের অক্সিগেমের একজন ইনস্ট্রাক্টর হিসেবে। আজকে আপু তোমাদেরকে একটু দেখাবো পরিবেশ রসায়নের এমসিকিউগুলো, ঠিক আছে? হাজারি স্যারের বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো কেন এমসিকিউগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে তোমরা অনেকে প্রশ্ন করো 2025 ব্যাচ 2026 ব্যাচ তোমরা সবাই মিলে একটা প্রশ্ন করো যে আপু এই যে এইচএসসি প্রিপারেশনের সাথে কীভাবে অ্যাডমিশনটা একটু আগায় রাখবো। হ্যাঁ, তো তোমাদের জন্য এই মুহূর্তে 25 ব্যাচের জন্য এই মুহূর্তে বেশি কিছু করার নাই অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, তোমরা কি করতে পারো, তোমাদের এইচএসসি প্রিপারেশনটাকে আর একটু স্ট্রং করতে পারো যাতে অ্যাডমিশনটাও একসাথে হয়ে যায়, কিছুটা হলেও হয়ে যায়। আর দেখা যাবে যে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নই চলে আসে হচ্ছে অনুশীলনীর প্রশ্নগুলো থেকে। আমাদের যে রাইটাররা আছেন না, সেই রাইটারদের বই থেকে, বইয়ের পিছনে যে অনুশীলনীগুলো দেওয়া আছে এই অনুশীলনী থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসে, ঠিক আছে? তো একটু কাভার করে দেওয়ার চেষ্টা করি। অনেকে দেখা যায় অনুশীলনীটা স্কিপ করে চলে যাই, আমি গিয়েছিলাম। হ্যাঁ, আমি আমার এসএসসি পরীক্ষার সময় অনুশীলনী মনে হয় শুধু একবার পড়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমি এইটাকে একটু মানে হাইলাইটেড পয়েন্ট হিসেবে তোমাদের কাছে তুলে ধরতেছি যে অনুশীলনীটা চলো সলভ করে দেন আমরা এসএসসিটা দেই। এখান থেকে যদি কমন পড়লো তো পড়লোই, থাকে এখান থেকে থাকে পরীক্ষায়, ঠিক আছে? 25টা এমসিকিউর মধ্যে দেখা যায় কিছু এমসিকিউ এখান থেকে চলে আসে বা এমন টাইপের চলে আসে। তো চলো একটু দেখি। হ্যাঁ, শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি, মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? একটা বইয়ের মধ্যে একটা ছক আছে, ওই ছকটা পড়লে দেখা যাবে যে এখান থেকে 30টা এমসিকিউ তোমরা কমন মানে ইজিলি সলভ করতে পারছো। হ্যাঁ, তো বলছে কি মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত, এটার অ্যান্সার কি হবে বলো তো? মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত? 50 থেকে 100 কিলোমিটার পর্যন্ত, তাই না? এখন কথা, ট্রপোস্ফিয়ারের উচ্চতা এর সাথে আরেকটা কথা, এমসিকিউ কীভাবে সলভ করতে হবে? একটা অ্যান্সার মার্ক করে কি চলে যাব বইয়ের মধ্যে যখন আমরা মানে পড়তে যাব? জি না, বাকি যে 3টা অ্যান্সার থাকবে 3টা অ্যান্সারকে একটু দেখবো, যদি হচ্ছে আমাদের অ্যান্সারের সাথে সঙ্গতিপূর্ণ থাকে বা হচ্ছে আমাদের পড়ার সাথে রিলেটেড থাকে তাহলে তো হয়েই গেল, নয়তো অ্যান্সারগুলো বাদ দিয়ে চলে গেলাম। এগুলোর সাথে দেখো অনেকটা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? এখানে আমরা জানি কি ট্রপোস্ফিয়ার কি, ট্রপোস্ফিয়ার হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত হচ্ছে, আমি দিলাম যে ভূ থেকে, হ্যাঁ ভূ থেকে কত 15 কিলোমিটার পর্যন্ত। ওকে, দেন আসো ট্রপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, দেন আসো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা তোমার হচ্ছে কত 15 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। ওকে, আরেকটা কি ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার, আরেকটা আছে তোমার কি থার্মোস্ফিয়ার। কি হলো, কিছু যন্ত্রণা। আরেকটা আছে হচ্ছে কি থার্মোস্ফিয়ার। ওকে, থার্মোস্ফিয়ারের কত বলো? থার্মোস্ফিয়ারের হচ্ছে তোমার 85 থেকে 100 কিলোমিটার। হ্যাঁ, তাহলে তোমার এখানে 4টা এমসিকিউ। এখন কথা হচ্ছে এটা আসছে হাজারি স্যারের বইয়ের অনুশীলনীতে, গিয়ে দেখলে স্ট্র্যাটোস্ফিয়ার এটা দিয়ে দিচ্ছে, এখন তো পাওয়া উচিত, তাই না? এখন আসো, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের প্রধান উপাদান কোনটি? ভালো প্রশ্ন। স্ট্র্যাটোস্ফিয়ারের প্রধান উপাদান হচ্ছে, অ্যান্সার হবে এখানে ওজোন, ঠিক আছে? তাছাড়াও কি কি থাকে আমরা জানি, কি নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, ঠিক আছে, CO2 থাকবে, O3 থাকবে মানে ওজোন থাকবে, আর কি থাকবে বলো? তাহলে এগুলো দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলের, হ্যাঁ আর্গন থাকবে। এগুলো দেখা যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরের উপাদান, তার মধ্যে আছে মুখ্য উপাদান হচ্ছে এই 2টা, বাকিগুলো হচ্ছে তোমার কি গৌণ উপাদান। হ্যাঁ, এখান থেকে এভাবে মনে রাখতে হবে। তাহলে কি ওজন হচ্ছে এখানে, তাহলে দেখা যাচ্ছে ওজনটা আমাদের অ্যান্সারের মধ্যে পড়ে গেছে। দেন আসো, বায়ুমণ্ডলের হোমোস্ফিয়ারের নিচে কোনটি থাকে না? হোমোস্ফিয়ারের নিচে কোনটি থাকে না? হোমোস্ফিয়ারে থাকে তোমার কি এইটা থাকে, এইটা থাকে, এইটা থাকে, থাকে না হচ্ছে তোমার
H4, মিথেন তোমার হোমোস্ফিয়ারে থাকে না। দেন আসো বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? ভালো প্রশ্ন। তাহলে কি সর্বাপেক্ষা সবচেয়ে বেশি হচ্ছে তোমার কি থার্মোস্ফিয়ার। আমরা কি থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপি না? তাহলে হচ্ছে কি বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি? থার্মোস্ফিয়ারের টেম্পারেচার সব থেকে বেশি। হ্যাঁ, দেন আসো এখন এখানে একটু বলে দেই, তাহলে নিচের প্রশ্নগুলো ইজি লাগবে। সেটা কি স্ট্র্যাটোস্ফিয়ারের কে বলা হচ্ছে শান্তমণ্ডল, শান্তমণ্ডল বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে। ওকে, ট্রপোস্ফিয়ারকে বলা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধ কেন বলা হয়? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা এগুলো হচ্ছে হইতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ক্ষুব্ধমণ্ডল, এটা হচ্ছে শান্তমণ্ডল, এটা তো হচ্ছে তোমার কি সব থেকে টেম্পারেচার এই জায়গায় সব থেকে বেশি। এবার শীতলতম অঞ্চল, তাহলে এখানে আরেকটাও আমরা লিখতে পারি কি শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার। দেখো কয়টা এমসিকিউ হয়ে গেল? 4টা। নিচেরটা দেখো তো, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম অঞ্চল কোনটা? একটু আগে আপু বলে আসছি কি মেসোস্ফিয়ার হচ্ছে সবথেকে শীতলতম। এখন আসো বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল তো গেল কোথায়? মেসোস্ফিয়ার। ওকে, তারপরে কি বলছো? ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন অঞ্চলে অবস্থিত? কোথায় পড়ে আসছিলাম? স্ট্র্যাটোস্ফিয়ারে, তাই না? স্ট্র্যাটোস্ফিয়ারে হলো তোমাদের কি ওজোন অঞ্চল। আরও কি কি থাকে? কার্বন ডাইঅক্সাইড থেকে, আর্গন থেকে, দেন নাইট্রোজেন থেকে, অক্সিজেন থাকে, তাই না? তারপর আসে বায়ুমণ্ডলে কোন অঞ্চলে ঝড় ও ঝঞ্ঝার উৎপত্তি হয়? একটু আগে ক্ষুব্ধমণ্ডল কাকে বললাম? হ্যাঁ, সেটা হচ্ছে কি তোমার ট্রপোস্ফিয়ার। সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা সর্বনিম্ন কত থাকতে হয়? কত থাকতে হয়? সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হবে 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস। এখন কথা হচ্ছে এই যেগুলো আসছে সেগুলি একটাও ম্যাথ করার মতো, সবগুলো বই পড়লে জানা যায়। এটা বইয়ের শুরুর দিক থেকেই এমসিকিউগুলো চলে আসছে, বইয়ের শুরুর দিকটা পড়তে হবে এই পরিবেশ রসায়নে। হ্যাঁ, কোন সমীকরণটি বয়েলের সূত্র প্রকাশ করে? তাই না? আচ্ছা একটু বলে রাখি, বয়েলের সূত্রের মধ্যে টেম্পারেচার স্থির, চার্লসের সূত্রের মধ্যে চাপ স্থির, ঠিক আছে? তাহলে চ দিয়ে চার্লস, চ দিয়ে চাপ স্থির, মানে প্রেশারটা স্থির থাকে। আর হচ্ছে বয়েলের সূত্রের মধ্যে তোমার টেম্পারেচারটা স্থির থাকবে। ওকে, তো হচ্ছে কি বলছে এখানে নিচে কোনটি বয়েলের সূত্রকে প্রকাশ করে? বয়েলের সূত্রটা কোনটা? P1V1 ইকুয়ালস টু P2 V2। ওকে, বয়েলের সূত্রটা একটু বলে দিচ্ছি। P সমানুপাতিক হচ্ছে 1/V। এখানে ভলিউমটার সাথে প্রেশারের সম্পর্কটা কি? তোমার হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে হচ্ছে কি এটা কি করলে এই সমানুপাতিক চিহ্নটা উঠাই গেলে একটা কনস্ট্যান্ট বসবে, দেন ওখান থেকে P1V1 ইকুয়ালস টু P2 V2 আসবে। হ্যাঁ, দ্যাটস ইট। পার্শিয়াল লেখ চিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য? একটু দেখে নিই পাশের লেখ চিত্রটি কোন সূত্রের জন্য প্রযোজ্য। এখানে দেখতে পারতেছো যে হচ্ছে একটা মানে কনস্ট্যান্ট থাকতেছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতেছে না? এই কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য তোমার কোন সূত্র একটু আগে বললাম? বয়েলের সূত্র। ওকে, পার্শ্বের লেখচিত্র কোন সূত্রকে সমর্থন করে? সেম কথা বলছে কি টেম্পারেচার ধ্রুবক। টেম্পারেচার ধ্রুবক থাকলে তোমার কোন সূত্র হবে? বয়েলের সূত্র। ওকে, তার মানে আমরা এখান থেকে দেব কি বয়েল। ওকে, পার্শ্বের লেখচিত্রটি কোন গ্যাসের সূত্রকে সমর্থন করে? বয়েলের সূত্র দিয়ে প্রশ্নগুলো আসতে আসতে, তাহলে বয়েলের সূত্রতে আমাদের কি ছিল যে P সমানুপাতিক 1/V। দেখো তো, ঠিক আছে, P ইনভার্স এটা কিন্তু V, এখানে এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে তোমার P ইনভার্স, আর ওয়াই এক্সিস বরাবর আছে তোমার কি V। তাহলে এখন কি হচ্ছে বলো, কোন সূত্র হবে? বয়েলের সূত্র। দেন আসো উদ্দীপকের লেখচিত্রটিতে কোন সূত্রের জন্য প্রযোজ্য? এখন আসো এখানে কিন্তু P কনস্ট্যান্ট, তার মানে কোন সূত্র হবে বলো? P কনস্ট্যান্ট হলে হচ্ছে তোমাদের চার্লসের সূত্র। বলছিলাম কি চার্লসের সূত্রতে চাপ স্থির থাকবে। ওকে, দেন আসো বলো কোনটি পরম শূন্য তাপমাত্রা? আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা কোনটাকে আমরা বলি? যে টেম্পারেচারে গ্যাসের আয়তন তার থেকে শূন্য হয়ে যাচ্ছে, এটাকে পরম শূন্য তাপমাত্রা বলি না? এটাকে হচ্ছে তোমার কি -273 ডিগ্রি সেলসিয়াস, বা আমরা যে কি বলতে পারি 0 ক্যালভিন। এটা আমি পরীক্ষায় ভুল করছিলাম, 0 ডিগ্রি সেলসিয়াস, এটা 273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস। পরে হচ্ছে বাসায় এসে ভুল করার পর বাসায় এসে দেখি যে এটা 0 ক্যালভিন আর এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তথ্য হবে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়? কোন তাপে? একটু আগেই বললাম যে কি, যেখানে তথ্য হবে গ্যাসের আয়তন শূন্য হয় সেটা পরম শূন্য টেম্পারেচার। তাহলে এটা কত হবে? 273 ডিগ্রি সেলসিয়াস। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি?
ভালো প্রশ্ন। আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু এনআরটি। আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে কি যে পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন আসো এসএটি, আচ্ছা এখানে বলে দে পিভি ইকুয়ালস টু তো এনআরটি একটু বললাম, তাহলে এটা কি? এটা হচ্ছে তোমার গতীয় সমীকরণ। ওকে, কোন সমীকরণ? গতীয় সমীকরণ। এটা হচ্ছে গতীয়, এটা হচ্ছে গতীয় সমীকরণ। ওকে, আর হচ্ছে ওইদিকে তো যাওয়ারই দরকার নেই। এসএটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাই না? টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এখানে কি হবে তোমার? এসএটিপিতে মোলার আয়তন কত বলো? এই যে 24.789 লিটার, 24.789 লিটার। এখন কথা হচ্ছে অনেকে এইটা দেখবে কি জানো, এটা দেখবেই না, এই যে একটা আসছে এখানে এটা দেখবে না, এসটিপি দেখে কি দাগাই দিয়ে আসবে? 22.4 এটা দাগাই দিয়ে, বাট এটা হবে? এটা তো হবে না, তাই না? কোনটা হবে তাহলে? অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার বলে তোমার 24.789 এটা হবে। দেন আসো এসটিপিতে 1 মোল SO2 গ্যাসের আয়তন কত? 1 মোল বলেই দিছে, আবার বলে দিছে এসটিপি। আর কোন গ্যাস কি গ্যাস দেখার দরকার আছে? ডেট দাগাই দিব কি বলো? 22.4 লিটার। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ কোনটি? ভালো প্রশ্ন। গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সমীকরণ হচ্ছে যে ডিতে ডেনসিটি, হ্যাঁ, PM ডিভাইডেড বাই RT, PM ডিভাইডেড বাই হচ্ছে RT। ওকে, দেন আসো হচ্ছে লিটার এটিএম এককে আর এর মান কোনটি? ভালো প্রশ্ন। লিটার এটিএম এককে আর এর মান হচ্ছে তোমার এই যে 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ওকে, এখন এটা কি? এটা কিন্তু লিটার এটিএম এ না, এটা হচ্ছে এসআই এককে আর এর মান। ওকে, এইটা হচ্ছে তোমার আর এককে, মানে হচ্ছে তোমার সিজিএস একক, এটা হচ্ছে সিজিএস একক, এটা এসআই একক। ওকে, লেখা খারাপ। আর এটা হচ্ছে ক্যালোরি এককে, হ্যাঁ, এটা ক্যালোরি এককে। পরের প্রশ্নগুলো পাওয়া যাবে না, একটা প্রশ্ন দেখে তো নিচেরগুলো এমনি পাওয়া উচিত। তারপর কি এসআই এককে আর এর মান কোনটি? এসআই এককে একটু আগে বলে আসলাম, এই যে এই হচ্ছে এসআই একক। সিজিএস একক কোনটা হবে? এই যে 10⁷ যেখানে থাকবে সেটা হচ্ছে সিজিএস এককে আর এর মান। ওকে, মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা কোনটি? মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা, আর এর মান একটু আগে আমরা দেখে আসছিলাম, 8.314 কোথাও, 0.082 কোথাও, 8.32 × 10⁷ কোথাও। এই আর এর একটা ইয়া থাকবে না, মাত্রা থাকবে না, সেই মাত্রার ভিন। এখন জুল কার একক বলো তো? জুল টেম্পারেচারের একক হইতে পারে, জুল কাজের একক হইতে পারে, তাই না? এখন কি বলছে যে হচ্ছে এখানে কি মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কত? এখানে একটু টেকনিক্যালি বলছে কাজ দিছে, পার মোল দিছে, পার ক্যালভিন দিছে, একটু ভুল করে ক্যালভিনটা আগে দিছে, সমস্যা, কোনো সমস্যা না। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। তাহলে দেখবা কি আগে দেখবা জুল পার, আর যেটা জানো সেটা মনে করবা, জুল পার মোল পার ক্যালভিন, তাহলে কাজটা আগে, দেন পার ক্যালভিন পার মোল। ওকে, এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? বোল্টজম্যান ধ্রুবকের একটা মান আছে, সেই বোল্টজম্যান ধ্রুবকের মানটা হচ্ছে তোমার কি 1.38 × 10⁻23। পরীক্ষার হলে যখন ম্যাথ করে বসি, আচ্ছা ইনভার্স ছিল কি ছিল না, ছিল কি ছিল না, হ্যাঁ, তাহলে কি 1.38 × 10⁻23। ওকে, দেন আসো 1 ATM ইকুয়াল কত প্যাসকেল? 1 ATM সমান কত প্যাসকেল বলো? এই যে 1.01325 × 10⁵ প্যাসকেল। ওকে, সরি। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে, কোন তাপমাত্রা বলছে বলো তো? স্থির তাপমাত্রা। এটা বলার পর কার কথা মনে আসতেছে? স্যার বয়েলের কথা মনে আসতেছে। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের মান কিরূপ হয়? স্থির তাপমাত্রায় যেহেতু বলে দিই স্যার কি হয়, ওটা তো প্রশ্ন বলেনি। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়লে ঘনত্বের মান কিরূপ হবে বলো? আমরা একটা স্থির একটা এক্সাম্পল ধরো যে কোথাও আমি একটা মানে এটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে কিছু গ্যাস নিচ্ছি, ওই জায়গা থেকে গ্যাসটা বের হইতে পারবে না, বাট স্প্রেড করতে পারবে, তাই না? তাহলে কি বলছে? স্থির তাপমাত্রা, ওই জায়গায় আমি কি করলাম? গ্যাসের চাপ বাড়ালাম, তাহলে ঘনত্বের কিরূপ হবে বলো? ঘনত্ব বেড়ে যাবে না? পারবে। 18°C তাপমাত্রা 0.8 ATM চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত হলে আণবিক ভর কত? একটু আগে একটা আমরা এটা ম্যাথ, বুঝছো? এটা ম্যাথ করে দেখাচ্ছি, দাঁড়াও উঠাই দিলাম। ওকে,
তাহলে কি বলছে এখানে 18 ডিগ্রি সেলসিয়াস, এটা কি কিসের মান দেওয়া আছে আমাদের কাছে? টেম্পারেচার। ঠিক আছে, এইটা কি প্রেশারের মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে। এটা কিসের মান দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে। টিপিডি তাহলে হচ্ছে আমাদের কিসের কথা মনে পড়তেছে বলো তো? কোন সূত্রের কথা? একটু আগে দেখে আসলাম কি, যে হচ্ছে কি ডি ইকুয়ালস টু পিএম ডিভাইডেড বাই আইটি। ওকে, জায়গা নেই তো এখানেই দেখাচ্ছি, লেখা যায়। আমরা একটা সূত্র জানি কি, যে হচ্ছে ডি ইকুয়ালস টু, আমরা সূত্র জানি কি, ডি ইকুয়ালস টু কি পিএম ডিভাইডেড বাই আইটি। এটা আমরা সূত্রটা জানি, বাট আমাদের ওখানে কি বলছে? আণবিক ভর। এটা কিন্তু আণবিক ভর, এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে বলো তো? এম ইকুয়ালস টু ডি আর টি ডিভাইডেড বাই পি। এখন আমাদের সব কিছুরই ভ্যালু দেয়া আছে, তাই না? কিসের কিসের ভ্যালু দেয়া আছে বলো? আণবিক দেয়া আছে। আমরা আর এর মানটা কি দিব? 8.314 না, 0.082 নিব। তার মানে কি 100 ম্যাথটা করে দিই। ডি এর 2.25 ইন্টু আর এর ভ্যালু কত? 0.082 ইন্টু টেম্পারেচার কত বলো? 18 প্লাস 273, 291 ডিভাইডেড বাই প্রেশার কত? 0.8 মেবি। হ্যাঁ, এখন আসো ম্যাথ করি। 0.82 ইন্টু 2.25 ডিভাইডেড 0.08, এই যে 67.11 অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, তারপরে আসো কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোনো গ্যাসের ক্ষেত্রে 1 atm হলে 1/v এর মান এত দেয়া আছে। ওকে ফাইন, 1/v এর মান এত হলে তখন চাপ কত? কোন সূত্রের কথা বলছে বলো? বলো বলো বলো, কোন সূত্রের কথা বলছে? চাপ আর ভলিউমের মাঝে একটাই সূত্র আসছে, বয়ালের সূত্র, P1 V1 = P2 V2। ঠিক আছে, এটা মুছে দেই, এক সাইডেই করি ম্যাথ। আমরা কি জানি? P1 V1 = P2 V2, তাই না? আচ্ছা, এটাকে যদি আমরা V1 হিসেবে ধরে নেই, এটাকে যদি আমরা V2 হিসেবে ধরে নেই, 25 ডিগ্রি সেলসিয়াস 1 atm প্রেশারের মান যদি এটাকে P1 ধরে নেই, P2 এর মানটা কি বের করা খুব কঠিন? তাহলে V1 হলে এটা ইনভার্স করে দেওয়া আবার 0.05, 1/0.05 হবে, তাই না? তাহলে আসো এখানে করে ফেলি। P2 এর মানটা আমরা আগে লিখে নিই, যে P2 হচ্ছে ওয়াট, তাহলে হচ্ছে কি দেখতেই পাচ্ছি না, P1 V1 ডিভাইডেড বাই V2। ওকে, P1 এর মান কত? বলছে 1। V1 এর মান কত? 1 ডিভাইডেড বাই 0.05 ডিভাইডেড বাই V2 এর মান কত বলো? V2 এর হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.042। ওকে, আসছে এই যে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে ম্যাথের নিয়মটা হচ্ছে এটা। এটাকে জাস্ট এত হিবিজিবি করার দরকার নেই, 1/v1 ওইটাকেই ধরে নিবা হচ্ছে V1। ঠিক আছে, এটাকে V1 করলে উল্টাই যাবে না। তো আজকে ছিল এই অবধি, পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে একটু বলে দিচ্ছি যে কীভাবে আসলে পড়বা। বইয়ের শুরু থেকে যদি পড়ো তাহলে শুরুর 15 থেকে 20টা এমসিকিউ কভার হয়ে যাচ্ছে। দেন আস্তে 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 বইয়ের ভিতরে গেলে আস্তে আস্তে পড়াশোনা একটু বাড়তেছে, একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো বাড়তেছে। যদি বইটাকে পড়বা, আমার মেইন ফোকাস থাকবে বইটা পড়ার পর তোমার হচ্ছে এমসিকিউগুলো। আজকে এই পর্যন্ত থাক, আপনার জন্য দোয়া করবা। হ্যাঁ, কিছু ভুল বলে মাফ করে দিই। আসসালামু আলাইকুম।